আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমাদের বাংলাদেশে গত 2-3 দিন ধরে বন্যা হচ্ছে, কি হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, লক্ষ লক্ষ মানুষ নিখোঁজ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। আজকে 2 দিন ধরে মোবাইলে আত্মীয় স্বজন পরিবারের মানুষের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। পানির তোরে ভেসে যাচ্ছে মানুষ, গবাদি পশু সব কিছু ভেসে গেছে। আহ, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি সহ দেশের অনেকগুলো জেলায় হচ্ছে বন্যা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। কিছু কিছু জায়গায় হচ্ছে 25 থেকে 22 ফিট পর্যন্ত বন্যার পানি এবং বন্যার তোর। তো প্রথমেই হচ্ছে আমরা সবাই সবার অবস্থান থেকে যতটুকু পারি সাহায্য করব, সাহায্য হচ্ছে আমরা পৌঁছে দিব। আর যারা আমরা সাহায্য করছি তারা একটা জিনিস মাথায় রাখবো, যে আমরা যাতে কোঅর্ডিনেট ওয়েতে মানুষজনকে সাহায্য করি। আমরা যাতে সিঙ্গেল একভাবে না করে হচ্ছে সম্মিলিতভাবে বা কোনো বড় গ্রুপের সাথে অ্যাড হয়ে আমাদের সাহায্যগুলো, ত্রাণ কার্যক্রমগুলো আমরা হচ্ছে করার চেষ্টা করি। আমরা বেসিক্যালি যেই ফেসবুকে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে বন্যায় দোষটা কার, অতিবৃষ্টির দোষ নাকি হচ্ছে আমাদের দেশের ভূপ্রকৃতি এমনভাবে তৈরি এই জন্য বন্যা হচ্ছে, নাকি হচ্ছে আমাদের যে বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা যাদেরকে চিনি ভারত, সেই ভারত হচ্ছে আসলে নাকি আমাদের বন্যার জন্য সবাই অনেকে দোষ দিচ্ছে, কেউ দোষ দিচ্ছে না। তো এটা নিয়ে হচ্ছে আমি একটু কথা বলার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি হচ্ছে এই ভিডিওতে আমি যে তথ্যগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে ডক্টর বাইস আহমেদ, উনি হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন, ফ্যাকাল্টি অফ ম্যাথস অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বুয়েটের, এবং হচ্ছে খুব ডিজাস্টার নিয়ে হচ্ছে গবেষণা করে খুব বিখ্যাত একজন রিসার্চার। ওনার ফেসবুক পোস্ট থেকে হচ্ছে তথ্যগুলো এবং ছবিগুলো নেওয়া। তাই এখানে হচ্ছে আমার নিচে কোনো মতামত নেই, কারণ হচ্ছে এই বিষয়ে আমি কোনো এক্সপার্ট না, আমি হচ্ছে টুকটাক কাজ করেছি। তো আসলে বাংলাদেশে বন্যায় ভারতের ভূমিকা কী? প্রথমে আমরা জানি বাংলাদেশে অনেকগুলো নদী আছে। এর মধ্যে হচ্ছে যদি আন্তঃসীমান্ত নদী দেখি বা ইন্টারন্যাশনাল রিভার, এর মধ্যে সীমান্ত নদী হচ্ছে প্রায় 59টি বা হচ্ছে 59। এর মধ্যে 54টি প্রধান নদীর উল্লেখ বা উৎস হচ্ছে ভারত, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে প্রায় 54টি প্রধান নদী এবং গুরুত্বপূর্ণ নদী। আর এই নদীগুলো যদি আমরা, খুব বেশি কিছু না, আমাদের এক্সপার্ট হওয়ার দরকার নেই, আমরা যদি গুগল আর্থে কোনো একটা নদী ধরে যদি ভারতের উৎপত্তিস্থল থেকে বাংলাদেশ পর্যন্ত একটু ফলো করি, তাহলে আমরা দেখবো হচ্ছে অসংখ্য বাঁধ এবং অসংখ্য স্থাপনা তারা নির্মাণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গঙ্গা, তিস্তা, যমুনা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। আমরা খুব সিম্পলি হচ্ছে যদি গুগল আর্থ বা এই ছবিটা থেকে দেখি যে অসংখ্য নদী ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অর্থাৎ একটা জিনিস আমাদেরকে একটু খুব ভালো করে বুঝতে হবে, ভারত হচ্ছে আপার স্ট্রিম, অর্থাৎ ভারত হচ্ছে নদীর উৎস থেকে আপার স্ট্রিমে, এবং বাংলাদেশ হচ্ছে সবসময় ডাউন স্ট্রিমে, অর্থাৎ পানি সবসময় আপার স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে প্রবাহিত হয়। এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। অর্থাৎ আমি যদি আপার স্ট্রিমে বাদ দেই সেটার ভূমিকা একরকম, ডাউন স্ট্রিমে বাদ সেটার ভূমিকা কিন্তু অন্যরকম। কারণ পানি হচ্ছে অবশ্যই ডাউন স্ট্রিম হয়ে, আপার স্ট্রিম থেকে ডাউন স্ট্রিম হয়ে সেটা কিন্তু সাগরে প্রবেশ করবে। এই জিনিসটা একটু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। কারণ আমি দেখতে পাচ্ছি অনেকে বলছে যে বাংলাদেশে অনেক বাদ দিব, এই ইন্ডিয়ার সাথে কম্পিট করে আমরা এখানে বাদ দিব, এখানে বাদ দিব। এই জিনিসগুলো হাস্যকর। এই জিনিসগুলো আমরা যারা অ্যাটলিস্ট বেসিক জিওগ্রাফি, বেসিক নদীর পানি কোন দিকে যায় এটা নিয়ে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো। তো আমরা প্রথমে যেটা দেখি হচ্ছে গঙ্গার উৎপত্তিস্থল। গঙ্গার উৎপত্তি হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহে। যদি এটা বাংলাদেশে সীমান্ত থেকে আমরা দূরত্ব চিন্তা করি, আমরা যে সাদা দাগটাই দেখতে পাচ্ছি, দূরত্ব চিন্তা করি, এটা হচ্ছে প্রায় 1100 কিলোমিটারের মতো দূরে অবস্থিত। অর্থাৎ বাংলাদেশ থেকে আমি যদি সরলরৈখিক, আমি হচ্ছে নদী তো আসলে সরলরৈখিকভাবে আসে না, আঁকাবাঁকাভাবে আসে, জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা হচ্ছে সরলরৈখিকভাবে প্রায় 1100 কিলোমিটার দূরে হচ্ছে বাংলাদেশের সীমান্ত থেকে গঙ্গার উৎপত্তি। তো গঙ্গার উপর অনেকগুলো বাঁধ, আমরা হচ্ছে যেটা সবচেয়ে বহুল প্রচলিত যেটা হচ্ছে ফারাক্কা বাঁধ, সেই ফারাক্কা বাঁধের অবস্থানটা একটু দেখি। ফারাক্কা বাঁধের অবস্থানটা যদি আমরা বাংলাদেশের সীমান্ত থেকে দেখি, মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ যেই নদীটা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে আঁকাবাঁকাভাবে 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে প্রবেশ করেছে এবং পরবর্তীতে হচ্ছে বঙ্গোপসাগরে হচ্ছে মিলিত হয়েছে, সেই নদীটার বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 17 কিলোমিটার দূরে হচ্ছে আমরা তারা ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। এখানে প্রশ্ন আসতে পারে, এত কাছে ফারাক্কা বাঁধ নির্মাণ কেন ফারাক্কা বাঁধ নির্মাণটা বাংলাদেশ থেকে 100 বা 200 কিলোমিটার আরও ভিতরে গিয়ে হলো না? কেন আরও বেশি কিলোমিটার ভিতরে গিয়ে হলো না?
আমরা জানি ফারাক্কাবাদের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন, জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। তাহলে বাঁধের অবস্থান এত বাংলাদেশের নিকটে কেন, এটা আসলে যথেষ্ট সন্দেহের উদ্বেগ করে এবং এর যৌক্তিকতা নিয়ে বেশ প্রশ্নের সম্মুখীন করা যাবে। এরপরে যেটা হচ্ছে তিস্তার উৎপত্তিস্থল। তিস্তা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আমরা একদম উপরের দিকে দেখি, যেটা হচ্ছে সিকিম অঞ্চল, সিকিমের হচ্ছে তিস্তা খংতাসে হিমাবাহে উৎপত্তি, এবং যেটা হচ্ছে বাংলাদেশ থেকে সরলরৈখিকভাবে যদি আমরা দেখি 190 কিলোমিটারের মতো রৈখিক দূরত্ব অবস্থিত। তো এই নদীটি আসলে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু তিস্তা ব্যারেজ হচ্ছে, যেটা হচ্ছে ড্যাম 3 লো ব্যারেজ, যেটা ইন্ডিয়ার উপরে বাংলাদেশ থেকে মাত্র 56 কিলোমিটার দূরে অবস্থিত, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের তিস্তা বাঁধ। তো প্রশ্ন এখানেও থেকে যায়, যেটার উৎপত্তিস্থল অনেক উপর, অনেক দূরের শুরু হয়ে তারপর বাংলাদেশে প্রবেশ করেছে, তারা বাংলাদেশের এত কাছে, সবসময় কাছে কেন তারা বাংলাদেশের বাঁধ নির্মাণ করছে? গোমতী নদীর উপর অনেকগুলো বাঁধ আছে, তার মধ্যে একটা হচ্ছে মহারানী বাঁধ। আমরা যদি মহারানী বাঁধটা কুমিল্লার বর্ডার থেকে একদম সহজভাবে সরলরৈখিক দূরত্ব হিসাব করি, সেটা হচ্ছে মাত্র 32 কিলোমিটার দূরে অবস্থিত। প্রশ্নের সম্মুখীন থেকে যাই, কেন বাংলাদেশ থেকে এত কাছে? পরবর্তীতে আমরা যদি যেই বাঁধ নিয়ে সবচেয়ে বেশি গত 4-5 দিন ধরে কথা হচ্ছে ত্রিপুরার যে ডুম্বুরা বাঁধ, যে ডুম্বুরা বাঁধটা খুলে দেওয়ার ফলে অনেকে ক্লেম করছে, অনেকে দাবি করছে যে আসলে অনেক বেশি অবস্থার অবনতি হয়েছে, কিংবা অনেকে দাবি করছে না এইটার সাথে আসলে মুহুরী নদী বা হচ্ছে ফেনী নদীর কোনো সম্পর্ক নাই। তো সেই ডিবেট, সেই কথা প্রচলিত হচ্ছে, খুব বেশি প্রচলিত আছে। তো এখানে দেখার বিষয় হচ্ছে কুমিল্লা বর্ডার থেকে সেই ডুম্বুর বাঁধ, সেটা হচ্ছে মাত্র 32 কিলোমিটার দূরে অবস্থিত। তো এটা হচ্ছে জাস্ট 3-4টা উদাহরণ। যদি আমরা বাকি বাঁধগুলোর অবস্থাও দেখি, নদীর উপর স্থাপিত বাঁধগুলোও দেখি, দেখা যাবে যে ম্যাক্সিমাম বাঁধই হচ্ছে বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমানা, এখান থেকে অনেক কাছে অবস্থিত। তো সব কিছু দেখে বিবেচনা করায় বলা যায় যে আসলে বর্ষাকালে বাংলাদেশে যে ধরনের আসলে বন্যাগুলো সৃষ্টি হচ্ছে, এটার একটা বড় অংশে দায় অবশ্যই ভারতের উপর বর্তায়। ভারত এই দায় কখনোই এড়াতে পারবে না, এবং ভারতকে অবশ্যই এই দায়কে অবশ্যই বহন করতে হবে। এবং আরেকটা জিনিস একটা বলি, বর্তমানে আমাদের যেই বন্যা সৃষ্টি হচ্ছে, বন্যা আমরা জানি একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে হবে না, প্রাকৃতিক সৃষ্ট এই বন্যাটা কিন্তু বর্তমানে অনেক অংশে মানব সৃষ্ট, এবং মানব সৃষ্ট এই বন্যাটার কত অংশ আসলে ভারত দায়ী, সেটা হচ্ছে আসলে আমাদের বোঝার দরকার এবং সবাইকে জানার দরকার। আমাদের সচেতন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো জানার দরকার। এখন আর ওই যুগ নেই, এটা 2024, এখন আর ওই যুগ নেই। আপনাকে যদি বলা হয় যে আমি জানি না, আমার কাছে ইন্টারনেট নাই, আমার কাছে তথ্য ছিল না, আমি আমার দেশ সম্পর্কে জানি না, এই জিনিসগুলো এখন ঠেকবে না। আপনি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের দেশ সম্পর্কে জানা, আমাদের দেশের শত্রু সম্পর্কে জানা, আমাদের দেশের রিসোর্স সম্পর্কে জানা, আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর পিছনে দায়ী কার, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। সর্বশেষ যদি আমরা আমাদের আলোচনা সামারি করি, ভারতের দায় কি? এই যে বর্তমানে বাংলাদেশের যে বন্যা অবস্থা, আমরা কি ভারতকে পরিপূর্ণ দায় দিব? সেভাবে আমরা না গিয়ে আমরা হচ্ছে কয়েকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি, যেটা হচ্ছে 22 ভাই ওনার পোস্টে উল্লেখ করেছেন। আন্তদেশীয় যে নদীগুলো, সেই নদীগুলোতে তারা কিন্তু তাদের ইচ্ছা মতো বাঁধ নির্মাণ করেছে, স্থাপনা নির্মাণ করেছে। তারা সেই বাঁধগুলো স্থাপনা নির্মাণ করার সময় বাংলাদেশের সাথে বাংলাদেশের সরকারের পানি বন্টন বা হচ্ছে বাংলাদেশ সরকারের যে নির্বাহী যে প্রতিষ্ঠানগুলো, নদী সংযোগ যেই প্রতিষ্ঠানগুলো, তাদের সাথে কোনো পরামর্শ কখনোই করেনি। ইতিহাস সাক্ষী দেয় এবং বর্তমানে সাক্ষী দেয়, তারা কখনোই এই কাজটা করেনি। কৃত্রিম খরা বা বন্যা সৃষ্টি, আমরা জানি গ্রীষ্মের সময় যখন বাংলাদেশের উত্তরাঞ্চল পানির জন্য হাহাকার করে, যখন হচ্ছে তাদের পানির দরকার চাষাবাদের জন্য, ফসল ফলানোর জন্য এবং মানুষের খাবারের জন্য, তারা ওই সময়টাতে হচ্ছে ইচ্ছাকৃতভাবে পানিকে আটকিয়ে রাখে এবং তারা তাদের মতো করে হচ্ছে পানিটাকে কন্ট্রোল করে। তাহলে দেখা যাচ্ছে কৃত্রিম খরা বা বন্যার সময় বা মনসুন বা হচ্ছে বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া, এই সময় খরার মৌসুমে তারা পানি আটকে রাখে, বন্যার মৌসুমে তারা পানি ছেড়ে দেয়। অর্থাৎ এই দায় তাদের কাছে অবশ্যই থাকে। এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিপাত যখন অনেক বেড়ে যায়, অবশ্যই সেটা কন্ট্রোল করার জন্য বাদ কিছু অংশে ছাড়তে হবে, সেটা অবশ্যই আমরা জানি, সেটা সবাই বুঝে। কিন্তু কোনো পূর্বাভাস ছাড়া যখন ভারত তার অনেকগুলো গেট খুলে দেয়, অনেকগুলো বাঁধ খুলে দেয়, সেটা কতটা সময় নিয়ে খোলা দরকার, কতটা সময় রেসপন্স টাইম বাংলাদেশকে ডাউন স্ট্রিমে দেওয়া দরকার মানুষের জনগণকে রেস্কিউ করার জন্য, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেটা কি ভারত আসলেই কখনো কনসিডার করেছে কিনা, সেটা হচ্ছে দায় ভারতের কাছে অবশ্যই রয়ে যায়।
গুরুত্বপূর্ণ তথ্যগুলো আদান প্রদান, টেকনিক্যাল তথ্যগুলো আমাদের ভারত যেহেতু আপার স্ট্রিমে আছে, আমরা ডাউন স্ট্রিমে আছি, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বাংলাদেশের সাথে ভারত যদি ইনফরমেশান গ্যাপ থাকে, তারা যদি ঠিক সময়ে ইনফরমেশানগুলো শেয়ার না করে, কখন অতিরিক্ত বর্ষণ হচ্ছে, ভারতের প্ল্যান কি, ভারত পানিটাকে কন্ট্রোল করার জন্য কতটুকু বাঁধ তারা খুলে দিবে, কত লক্ষ কিউবিক মিটার পানি তারা কত ঘন্টার মধ্যে ছাড়বে, বাংলাদেশকে জানানো তথ্যগুলো, এই তথ্যগুলোর ফাঁকঝোঁক তারা সবসময় রেখেছে, এখনও রাখছে, ভবিষ্যতেও রাখবে, এবং আমাদেরকে অবশ্যই এটা নিয়ে সচেতন হতে হবে, এবং এই দায় ভারত কখনোই আসলে এড়াতে পারে না। আমাদের যে যৌথ নদী কমিশন আছে, আমি জানি না এদের প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত আসলে কী সুফল তারা বয়ে এনেছে। এই নদী কমিশন বা যৌথ নদী কমিশন আসলে বন্যা পূর্বাভাস পদ্ধতি চালু করা দরকার, আরও কাজ করা দরকার, আরও অনেক এক্সটেন্সিভ ওয়েতে কাজ করা দরকার। আর ভারত যেই আন্তর্জাতিক নদী বাংলাদেশকে ডাউন স্ট্রিমে রেখে এভাবে কন্ট্রোল করছে, বাদ দিয়ে খরার সময় পানি ধরে রেখে এবং বর্ষাকালের সময় পানি ছেড়ে দিয়ে, এটা আন্তর্জাতিক মানবাধিকারের লক্ষণ, এবং এই আন্তর্জাতিক মানবাধিকার লক্ষণের দায় ভারত কখনোই এড়াতে পারে না। আমরা সচেতন হই, আমরা সবাই সচেতন হওয়ার প্রথম স্টেপ হচ্ছে নিজের সম্পর্কে জানা, নিজের দেশ সম্পর্কে জানা, নিজের দেশের রিসোর্স সম্পর্কে জানা, নিজের দেশের সব কিছু সম্পর্কে জানা। তথ্য হচ্ছে জ্ঞান, এবং জ্ঞান আমরা সবসময় চেষ্টা করব সঠিক তথ্য আমাদের জানার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবার বলছি, সবাই সবার অবস্থান থেকে যদি অর্থ দিয়ে পারেন, অর্থ দিয়ে সাহায্য করেন, যদি আপনি আপনার শ্রম দিয়ে পারেন, আপনি ত্রাণে সাহায্য করেন, যদি মানুষকে খোঁজ দিয়ে মোবাইলে ইন্টারনেটে বসে সাহায্য করতে পারেন সেই সাহায্য করেন, যদি আপনার কোনো কিছু করার অবস্থায় আপনি না থাকেন, তাহলে আপনি অবশ্যই দোয়া করবেন, অবশ্যই আল্লাহর দরবারে অনেক অনেক বেশি দোয়া করবেন। এই মানুষগুলোকে আল্লাহ এই ডিস্ট্রেস, এই দুঃখ দুর্দশা থেকে আল্লাহ রক্ষা করে, এবং আল্লাহ যাতে আমাদেরকে যেই অত্যাচার, দুঃখ, কষ্টর মধ্যে রেখেছে, পানি দিয়ে, নদী দিয়ে, খরার সময় এবং বন্যার সময়, আল্লাহ যাতে ওদেরকে পানির সঠিক হিস্সা ওদের উপর বুঝিয়ে দেয়, আমাদের বাংলাদেশের সকল নাগরিকের উপর যাতে আল্লাহ রহমত বর্ষণ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।